পরের দিন সকালে তে রেডি হয়ে কলেজের জন্য বের হয়ে নিজে আসতেই দেখে ইয়ঙ্গি বাইরে থেকে হাতে একটা কফির মগ নিয়ে বাসায় ঢুকছে। ইয়ঙ্গি সুন্দর মুখখানায় কষ্টের ছাপ। তে চটপট পায়ে ইয়ঙ্গির সামনে এসে বলে, কি হয়েছে আপু, মন খারাপ? ইয়ঙ্গি শুকনো মুখে বলল, চলে গেছে, আবারও চলে গেছে। তে অবাক হয়ে বলল, কে চলে গেছে? জাঙ্কুক। তে অবাক হলো না, সে জানে জাঙ্কুক চলে গেছে। রাতে দেখেছিল দূর থেকে চকচকে কালো গাড়িতে জাঙ্কুক নামক মানুষটাকে যেতে, যদিও মুখ দেখেনি বলতে দেখা যায়নি, শুধু দেখেছিল বিশাল দেহি লম্বাটে একজন পুরুষের অবয়ব। তে চিনতে অসুবিধা হয়নি, অদ্ভুতভাবেই সে চিনতে পেরেছিল তাকে। অনেক রাতে হুট করে কিছু শব্দে ঘুম ভেঙে যেতেই তে চমকে ওঠে ঘুম থেকে। ভীষণ ভয়ও পেয়েছিল। কিসের শব্দ দেখার জন্য ব্যালকনিতে যেতেই দেখে একটা টব ভেঙে পড়ে আছে। তে অবাক হয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কোনো বাতাস নেই, কিছু নেই, তবে ভাঙলো কিভাবে? তে টবটা তুলে রেখে আসতেই দেখছিল লিন সহ কিছু গার্ডকে। উৎসুক হয়ে সেদিকে খেয়াল করতেই বিশাল দেহি ছায়া মানব দেখে আত্মা কেঁপে উঠছিল। ভয়ে দৌড়ে রুমে আসতে চেয়েও কি মনে করে দাঁড়ালো। ওকে দিয়ে দেখতে চাইলো ভয়ঙ্কর সেই পুরুষকে, কিন্তু সে গটগট পায়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো সামনে মুখ করে। পেছন থেকে তে শুধু শরীরটাই দেখেছে, তবে গাড়িতে বসতে গিয়েও হুট করেই থেমে গিয়েছিল কয়েক সেকেন্ড। হাতে থাকা কালো কালারের গানটি থেকে আরও এক ধাপ ভয় পাইয়ে দিয়েছিল। কিছু সময় দাঁড়িয়ে থেকে আবার বসে পড়েছিল গাড়ির ভিতরে। উনি বসতেই গাড়িটি চলতে শুরু করলো, যা গেট পেরিয়ে কিছুক্ষণের মধ্যেই চোখের আড়াল হয়ে গেল। সকাল সকাল ইয়ঙ্গির কথাই তে দোয়া কবুল হয়েছে ভেবে খুশি হলেও ইয়ঙ্গির উদাস মুখটা দেখে খারাপ লাগলো। মেয়েটার সুন্দর মুখটাই অমাবস্যার মতো আধার হয়ে আছে। এর মাঝেই জিনি বেগম খুশি হয়ে নিজে এসে বলে, কে চলে গেছে রে ইয়ঙ্গি? আজ আমি আমার ছেলের জন্য ওর পছন্দের পিৎজা করব ভাবছি। মনে আছে আম্মা, ছোটবেলায় আমার হাতের পিৎজা ওর কত পছন্দ ছিল। শোন, তুই কিন্তু বলবি না আমি বানিয়েছি, বলবি তুই বানিয়েছিস। জেনির কথাই দাদি পেছনে ঘুরে বলে, কিন্তু যার জন্য বানাতে চাইছো সে তো চলে গেছে। তাছাড়া সময়ে যে কাজ করনি, এখন অসময়ে সেটা করে কি হবে? তে জেনি বেগমের দিকে তাকালো, টলমলে চোখে একরাশ নিরাশ হতাশা। দাদিও কিছু না বলে চুপচাপ রুমে গেল। তে সবার দিকে একবার তাকিয়ে দাদির পিছু পিছু গেল। থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে, তবে দাদিরও মনটা খারাপ দেখে তারও মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। একটা মানুষকে ঘিরে আছে কত কত মানুষের ভালো থাকা। এই পরিবার সম্পর্কে তে তেমন ধারণা না থাকলেও তে বুঝেছে সবাই জাঙ্কুক নামক ব্যক্তিটাকে ভীষণ ভালোবাসে। এত ভালোবাসার মানুষগুলোকে কিভাবে কষ্ট দিতে পারে লোকটা? এতটুকু কি মায়া হয় না? নির্দয় লোক। তে দাদির রুমে ঢুকে দেখে দাদি চুপচাপ সোফায় বসে আছে। তে দাদির কাছে এসে বসলো। সরি দাদিমা। লুসি বেগম তের দিকে তাকিয়ে বলল, কেন? আমার জন্য কি উনি এখানে থাকছে না? আপনারা সবাই কত কষ্ট পাচ্ছেন। আমি চলে গেলে কি উনি ফিরে আসবে? লুসি বেগম তের মায়াবী মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো, উদাস কণ্ঠে বলল, জাগুক এমনই, কোনো শিকলি তাকে বাঁধতে পারে না। জানিস, একবার আমার অসুস্থতার বাহানায় ওকে ডেকে এনেছিলাম, আসেনি? তের চটপট প্রশ্ন। এসেছিল, কিন্তু আমার চালাকি যখন জানতে পারলো তখন কি তাণ্ডব না চালিয়েছিল। বাসার কোনো কিছু আস্ত রাখেনি, 50 লাখ টাকার ক্ষতি করেছিল। লুসি একটু থেমে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওকে নিয়ে খুব চিন্তা হয় জানিস। শেষ জীবনে শুধু ওর জীবনটা গুছিয়ে দিতে পারলে আমি মরেও শান্তি পেতাম। তে ভাবনা চিন্তা ছাড়াই বলল, ধরে বেঁধে বিয়ে দিয়ে দিন দাদিমা। বউ যখন 4 ঘা লাগাবে একদম সোজা পথে হাঁটতে শুরু করবে। তে কথাটা শেষ করে নিজেই অবাক বনে গেল। লুসি বেগম নিজেও বেশ অবাক হয়ে তাকালো তের দিকে, তবে তের অবুঝের মতো কথায় হো হো করে হেসে ফেললো। তে প্রথমে অবাক হলেও দাদির হাসি দেখে ড্যাব ড্যাব করে তাকালো। দাদি হাসি থামিয়ে মুচকি এসে বলল, তুই হয়তো জিয়ান জাঙ্কুক সম্পর্কে জানিস না। বউয়ের 2 ঘা ব্যাপারটা জাঙ্কুকের সাথে যায় না। তুই কিন্তু ওর বউ, চাইলে 2 ঘা দিতেই পারিস। তে ভয়ে হকচকিয়ে তাকালো লুসি বেগমের দিকে। লুসি বেগম তের ঘাবড়ানো মুখ দেখে মুচকি এসে আবারও বলল, আমার নাতিটা ভীষণ নিতৈরিতে। আয়ু যাওয়ার পর ওর গম্ভীরতা আরও বেড়েছে, সবার থেকে অনেকটা দূরে চলে গেছে। তে আর কোনো প্রশ্ন করলো না, দাদিকে বলে বেরিয়ে আসলো রুম থেকে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। বউ কথাটা শব্দদোষী মনে ভয়ের সৃষ্টি করছে, বুক দূর দূর করছে। কিসের এই অনুভূতি? এই সম্পর্কে তো কোনো সত্যতা নেই, না আছে মায়া, না আছে টান। তবে কোন ঝড়ের পূর্ববাস এই সম্পর্ক? আদৌ কি কোনোদিন আগুন পানি মিলবে? সবটাই সামনে ধোঁয়াশা। সেদিনের পর কেটে গেছে কয়েকটা মাস।
সকাল সকাল নাস্তার টেবিলে হরেক রকম পদের রান্না দেখে অবাক হলো জেনি বেগম। পরোটা, আলু ভাজি, কষা মাংস, পায়েস দেখে অবাক হয়ে রান্নাঘরে গিয়ে দেখলো তে লুচি ভাজতে বসেছে। এসব কি করছো তুমি? আসলে আন্টি, আজ শুক্রবার, ছুটির দিন, সবাই বাসায় আছে, তাই ভাবলাম আজ আলাদা কিছু। তোমাকে এসব করতে কে বলেছে? না মানে আমি, এরপর তোমাকে যেন আমি আর রান্না করে না দেখি, আর না এসব রান্না করতে। সকাল সকাল এসব খাবার কেউ খায় না। বানিয়েছো কেন? একবার জিজ্ঞাসাও করনি। তাতে কি হয়েছে জেনি? ওর বানাতে ইচ্ছে হয়েছে, বানিয়েছে। যার খেতে ইচ্ছে হবে সে খাবে, যার হবে না সে খাবে না। দাদির কথাই জেনি পেছনে তাকালো। কিন্তু আম্মা, সকাল সকাল এত আয়েশি খাবার। দাদি শান্ত কণ্ঠে বলল, বললাম তো, যে খাবে সে খাবে, যে খাবে না সে খাবে না। তাছাড়া আয়ু মারা যাওয়ার পর অনেক বছর আজ সকালে এমন নাস্তা কেউ তৈরি করেছে। আমি তো পেট ভরে আজ খাবো। তাছাড়া গ্রানও কি সুন্দর আসছে। আহা, সকাল সকাল এত গ্রান কিসের ভাবি? আজকে সকাল সকাল রাজভোগ। ন্যান্সি রান্নাঘরে ঢুকতে ঢুকতে কথাগুলো বলে অবাক হয়ে তাকালো তেকে দেখে। এই মেয়ে, কি যেন তোমার নাম? তুমি এখানে কেন? তোকে কি কম দেখছো ন্যান্সি? দেখছো না গরম গরম লুচি বাচ্ছে ও? তোমারও কি তেয়ের হাতের রান্না খেতে সমস্যা? আজ সব তেয়ে রান্না করেছে, তোমাদের খেতে ইচ্ছে হলে খাবে, না হলে নাই। লুচি বেগমের কথায় ন্যান্সি অবাক হয়ে বলল, সব একা করেছে ও? দাদি কিছুটা ব্যঙ্গ করে বলল, তো আর কাউকে দেখছো নাকি? এই তে, আয় তো চল, আমাকে খেতে দে। সেই কবে এরকম নাস্তা করেছিলাম, আয় আয়। তে চুলা অফ করে তাদের সাথে রান্নাঘর থেকে লুচি নিয়ে ডাইনিং টেবিলে রাখলো। মনটা খারাপ হলেও মুচকি এসে তাদেরকে খাবার দেওয়ার মাঝেই উপস্থিত হয় সুগা। আহা, কি ঘ্রাণ! আজ কি কোনো বিশেষ দিন নাকি দিদুন, এত আয়োজন? দাদি মুচকি এসে বলল, আজকে তে নাস্তা বানিয়েছে, টেস্ট করে দেখ। সুগা অবাক হয়ে বলল, এ কি, তুমি রান্না পারো? আর এত কিছু তুমি একা করেছো? তে কিছুটা স্বস্তি বোধ করে বলল, জি ভাইয়া। ও মাই গড, এত কিছু, এত কিছু এত কষ্ট করে করার কি দরকার ছিল? এতটুকুতে কোথায় আর কষ্ট ভাইয়া, মা তো আমাকে এর চেয়েও বেশিরা। কথা শেষ না করেই থেমে গেল তে। সুগার বুঝতে বাকি রইল না কি বলতে চেয়েছিল তে। এর সাথে হওয়া সকল কিছুই দাদির থেকে জেনেছে সুগা। সুগা কথা কেটে বলল, আরে শুধু বানালেই হবে, খেতেও তো দাও। তের মুখে হাসি চওড়া হলো। সুগাকে প্লেটে সব পরিবেশন করে দিতেই সুগার লুচি ছিঁড়ে মুখে দিতেই অবাক হলো। বাচ্চা মেয়ে এত ভালো রান্না করতে পারে? এইটুকু বয়সে কত কিছুই না পারে মেয়েটা। পারে নাকি পারতে হয়েছে সৎ মায়ের অত্যাচারের জন্য? সুগার ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে খাবারে মন দিল। আই সোয়ার দাদি, এত টেস্টি হয়েছে, জাস্ট মাশাল্লাহ। কি ব্যাপার মাই বয়, আজ সকাল সকাল এত খুশি? আহা, কি গ্রান আসতেছে। বসে বড় ড্যাড, আমেজিং রান্না হয়েছে আজ। এত কিছু সকাল সকাল, কোনো ওকেশন? না, তেয়ং আজ নিজ হাতে রান্না করেছে সবার জন্য। সে কি, তুমি রান্না পারো? জি, আসলে আমি দিই আপনাকে। হ্যাঁ অবশ্যই দাও। একে একে সবাই এসে বসলো ডাইনিংয়ে। ন্যান্সি খাবারের মোহনীয় গন্ধে সেহুনির সাথে বসে পড়ল। দাও দেখি মেয়ে, কেমন রান্না করেছো? তে মুচকি এসে খাবার বেড়ে দিয়ে তাকালো জেনি বেগমের দিকে। আন্টি, আপনিও আসুন প্লিজ, আমি এসব খাবার। আরে ভাবি, আসেন আসেন, বসেন। এত টেস্ট মিস করলে পস্তাতে হবে। ন্যান্সি সেহুনির সাথে তাল মিলিয়ে পড়ল, বসেন তো মডেল ভাবি, সত্যিই টেস্টি। সবার জোড়াজোড়িতে জেনি বেগমও বসলো। তে খুশি হয়ে খাবার বেরিয়ে দিল। লুচি দুটো দিয়ে আবারও রান্না করে ছুটলো লুচি ভাজার জন্য। গরম গরম লুচি পরিবেশন করে দিতেই উদাস মুখে নেমে এলো ইয়ঙ্গি। মেয়েটা এত উদাস কেন আজকাল? তবু মুখে হাসি ফুটিয়ে খাবার খেতে মনোযোগ দিল। সেহুন মেয়েটিকে তাকিয়ে টুকটাক কথার মাঝেই তে গরম ফুলকো ফুলকো লুচি ইয়ঙ্গির প্লেটে তুলে দিয়ে আবারও ছুটলো রান্না করে। ইয়ঙ্গি তেকে দেখে মুচকি আসলো। কয়েক মাসে তের মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে। মেয়েটা এখন হাসে, বেশ কথাও বলে। কিলকিল হাসি দেখে মুগ্ধ হয় ইয়ঙ্গি। সে সুন্দর, সুন্দরী মেয়েদের নিয়ে কোনো রূপকথার গল্প লিখলে তার মতো সুন্দরী মেয়েকে নিয়েই হয়তো কবি গল্প লিখবে। কিন্তু তের মাঝে বিশেষ কিছু আছে। শ্যামাঙ্গিনী সে, শ্যামবরণে তাকে শ্যাম সুন্দরী কন্যা লাগে। যেন এই রং শুধু তার জন্যই বরাদ্দ, এই হাসি শুধু তার জন্যই বরাদ্দ, কণ্ঠের সরলা গীতি তার জন্যই বরাদ্দ। এত এত নিখুঁত কেন মেয়েটার? কিরে মা, খাচ্ছিস না কেন? সেহুনের কথাই ইয়ঙ্গি বেরিয়ে আসে নিজের ভাবনা থেকে।
দুটো লুচি শেষ করে আরেকটা নেওয়ার জন্য হাত বাড়াতেই হুট করে থেমে গেল হাত। চোখ বড় বড় করে চাইলো সামনে। চট করেই উঠে দাঁড়ালো ইয়ঙ্গি। ইয়ঙ্গিকে এভাবে উঠতে দেখে সবাই অবাক হলো। ইয়ঙ্গি ছুটে গিয়ে দাঁড়ালো সেই ব্যক্তির সামনে। বাকিরাও বেশ অবাক হলো সামনে থাকা ব্যক্তিকে দেখে। এত বছর পর এই বাসায় জাঙ্কুককে দেখে সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক নির্বিকার ভঙ্গিতে এগিয়ে এসে থামলো। জাঙ্কুকের সাদা শার্টের বাম হাতের বাহুর কাছে মোটা ব্যান্ডেজ করা। মোটা ব্যান্ডেজের উপর দিয়ে রক্ত ভেসে আসছে, যা শার্ট বেদ করে বোঝা যাচ্ছে। কপালে ব্যান্ডেজ করা, সিল্কি চুলগুলো পড়ে আছে ব্যান্ডেজের ওপর। সাদা শার্টের বিভিন্ন জায়গায় রক্তের ছাপ স্পষ্ট। এক হাতের গায়ের কোট ঝুলছে। এত কিছুর পরেও জাঙ্কুকের ভাবভঙ্গি স্বাভাবিক। লুসি বেগম জাঙ্কুককে দেখে চেঁচিয়ে উঠল, জাঙ্কুক, এইসব কি? ঝনঝন করে কিছু ভাঙা শব্দে আর কিছু বলতে পারলো না লুসি বেগম। জাঙ্কুকের থেকে নজর সরিয়ে তাকালো রান্নাঘরের দিকে। সেখান থেকে ভেসে এলো দায়নের আর্তনাদ। আল্লাহ গো, এটা কি করলেন বড় বউ? আল্লাহ গো আল্লাহ, রক্ত! আপনার পা থেকে রক্ত পড়তেছে, কাজ দুইটা গেছে। আপনি মুখ চাইপা আছেন কেন? খালাম্মা, খালাম্মা গো! লুসি বেগম দায়নের এমন কথায় একবার জাঙ্কুক তো আরেকবার রান্নাঘরের দিকে তাকালো। ততক্ষণে সুগা ছুটে গিয়েছে রান্নাঘরে। ও শিট, অনেকখানি কেটে গেছে তে। সুগার চিন্তিত কথার উত্তরে ভেসে আসলো তের ব্যথায় কাতর হওয়া ক্ষীণ কণ্ঠস্বর। ভাইয়া, পা ধরবেন না প্লিজ। তের ক্ষীণ কণ্ঠস্বরে জাঙ্কুক নির্বিকার ভঙ্গিতে তাকালো রান্নাঘরের দরজায়। ঠিক একই ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে গটগট পায়ে উল্টো হাঁটা ধরলো। ইয়ঙ্গি জাঙ্কুককে চলে যেতে দেখে ডাকলো, ভাইয়া, কি হয়েছে তোমার? জাঙ্কুক, থামো। দাদির ডাকে জাঙ্কুক 2 সেকেন্ড থেমে আবারও হাঁটতে থাকলো। গেট পেরিয়ে চলে গেল জাঙ্কুক নিবাসে। ইয়ঙ্গি জাঙ্কুক নিবাসে যেতে দেখে চটপট হাতে একটা প্লেটে খাবার তুলে নিল। ড্রয়ার থেকে ফার্স্ট এড বাক্স বের করে সার্ভেন্টকে কফির জন্য বলে ট্রে হাতে পিছু পিছু ছুটল। পায়ে ব্যান্ডেজ করতে করতেই কিছুটা রাগান্বিত স্বরে সুগা বলল, নিজের যত্ন নাওতে। ভাইয়া কোনো ভাগ ভাল্লুক না যে এসেই তোমাকে খেয়ে ফেলবে। কতখানি কেটেছে ধারণা আছে? এত কেয়ারলেস হয়ে মানুষের আয়ু কেন কমাচ্ছ? তে ব্যথা আর ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাটছে। সুগার তের কান্নারত মুখটা দেখে বেশ মায়া হলো। আর কিছু না বলে বেরিয়ে গেল রুম থেকে। ন্যান্সি সেহুন থেকে আর কিছু বলল না। লুসি বেগম থেকে ওষুধ খাইয়ে আরাম করতে বলল। এখন জাঙ্কুকের জন্য চিন্তা হচ্ছে খুব। যদিও এমন আঘাত ওর কাছে কোনো ব্যাপার না, তবুও। সোফায় শরীর এড়িয়ে দিতেই চটপট পায়ে রুমে ঢুকে ইয়ঙ্গি। তোমার হাতে কি হয়েছে? জাঙ্কুক নির্বিকার ভঙ্গিতে বলল, গুলি লেগেছে। ইয়ঙ্গির চোখে পানি টলমল করে উঠল। এগিয়ে আসতেই জাঙ্কুক বলল, চলে যা। ইয়ঙ্গি অসহায় চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আমি ডক্টরকে কল করেছি, উনি এক্ষুনি চলে আসবে। তোমার হাত। জাঙ্কুক স্বাভাবিকভাবে আবার বলল, ইয়ঙ্গি, আমি যেতে বলেছি, যা। সবসময় তোমার ইচ্ছে মতোই কেন চলতে হবে জাঙ্কুক? লুসি বেগমের কথায় পেছনে ফিরে তাকায় ইয়ঙ্গি। জাঙ্কুক তখনও নির্বিকার ভঙ্গিতে শরীর এলিয়ে আছে। ঠান্ডা আর স্বাভাবিক কণ্ঠে বলল, লিন আসবে, ওকে। আমার রুমে আলমারিতে নীল ফাইলটা দেবে। তুমি ছাড়া আর কেউ রুমে প্রবেশ করতে পারবে না, তাই তোমাকে বলছি। লুসি বেগম কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় লিন, সাথে একজন ডক্টর। জাঙ্কুককে দেখে ডক্টর শুকনো ঠোক গিলে মনে মনে ভাবল, জাঙ্কুককে চিকিৎসা? ওনার চিকিৎসার কী দরকার? জাঙ্কুক সবার প্রতি তোয়াক্কাহীন প্রবেশ করলো ওয়াশরুমে। যেতে যেতে বলল, 2 মিনিট, জাস্ট 2 মিনিটে এই রুম ক্লিয়ার চাই। 2 মিনিট মিন্স 2 মিনিটস। ডক্টর জাঙ্কুকের ঠান্ডা কথায় এক মুহূর্ত অপেক্ষা না করে ব্যস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। লিন গেল ডক্টরের পিছু পিছু। ইয়ঙ্গি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হতাশ চোখে চাইল দাদের দিকে। লুসি বেগম ইয়ঙ্গির দিকে তাকিয়ে বলল, যাও, তুমি বাসায় যাও, আমার জাঙ্কুকের সাথে কথা আছে। ইয়ঙ্গি ভয়ার্ত কণ্ঠে বলল, কিন্তু দাদিমা, জাঙ্কুক তো। লুসি বেগম ইয়ঙ্গির কথা শেষ না হতেই বলল, জাঙ্কুক আমাকে আঘাত করবে না ইয়ঙ্গি, যাও। ইয়ঙ্গি অসহায় চোখে দাদির দিকে তাকিয়ে বের হয়ে এলো রুম থেকে। জাঙ্কুক নামক মানুষটা কখনো তাকে তার আশেপাশে ঠাঁই দেয় না। দাদি ছাড়া কাউকে তার রুমে অ্যালাউ করে না। মানুষটা নির্দয়, আর এই নির্দয় হৃদয়হীন মানুষটাকে সে ভীষণ ভালোবাসে। তুমি কি মনে করে আজ বাসায় গিয়েছিলে? দাদির কথায় জাঙ্কুক ভাবলেশীন কণ্ঠে বলল, নীল ফাইলটা দরকার ছিল। তাহলে চলে আসলে যে? ইচ্ছা। লুসি বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই ছেলে চাইটা কি? কবে তাকে শান্তি দেবে? গুলি কিভাবে লাগলো? গুলি মেরেছে তাই লেগেছে। এসব ছেড়ে দাও না কেন জাঙ্কুক? বিকজ আই লাইক ইট। খাবার খেয়ে নাও। মুড নাই।
জানো আজ কি কি রান্না হয়েছে? পরোটা, কষা মাংস, ক্ষীর। জানি। কিভাবে? গ্রান। তবে খেয়ে বলো কেমন হয়েছে। মুড হলে খাবো বলেই ল্যাপটপ নিয়ে সোফায় বসলো। লুচি বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে আসলেন। জাকুব নিজে ছাড়া কারোর কথা ভাবে না, শুনবে না সেটা তার জানা। খাবারটা হয়তো সেভাবেই পড়ে থাকবে। যাকে সহ্য করতে পারে না তার হাতের রান্না খাবে? হ্যাঁ, বিলাসিতা। রাত বাজে তখন 2:30টার কাছাকাছি। তে পানি খাওয়ার জন্য গ্লাসটা খালি দেখে নামতে চেয়ে পায়ের ব্যথায় কুকিয়ে উঠল। একটু থেমে ধীরে ধীরে উঠে দরজা খুলে বাহিরে এলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কিছু দূর যেতেই ভেসে এলো পুরুষালে চেনা কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর ভালো করেই চেনে তে। ভয়ঙ্কর মানুষটার আওয়াজ শুনে জমে গেল তে। ভয়ে কেঁপে উঠল পুরো শরীর। কাঁপা কাঁপা হাতের গ্লাসটা পড়ল ঠিক আঘাত পাওয়া জায়গায়। ব্যথায় টনটন করে উঠল কাটা জায়গাটা। এক হাতে মুখ চেপে কান্না আটকে ফুঁপিয়ে উঠল। ওয়েট! ভয়ঙ্কর লোকটার পায়ের ধপধপ শব্দ কানে আসতেই তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল তে। জাঙ্কুক এগিয়ে এসে ঠিক তের পেছনে কয়েক ইঞ্চি দূরত্বে থামল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল কম্পিত শরীর, এলোমেলো চুল ছাড়িয়ে আছে পিঠ ছাড়িয়ে হাঁটু বরাবর। জাঙ্কুক পিছিয়ে এসে দাঁড়াতেই ভেসে এলো পুরুষালী গন্ধ। কম্পিত শরীর আরও কেঁপে উঠল। ভয়ে নড়চড় করার মতো শক্তি নেই। এদিকে জাঙ্কুক ধীর কদমে তের সামনে এসে দাঁড়ালো, কিন্তু তে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আঘাত পাওয়া জায়গা থেকে আবারও আঘাত লাগায় রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। জাঙ্কুক তেকে আবাদ মস্তক দেখে গম্ভীর কণ্ঠে বলল, আপনার রান্না আমার পছন্দ হয়েছে, কিন্তু আজকের পর আপনার রান্নাঘরে প্রবেশ নিষিদ্ধ। আমি এক কথা 2বার বলতে পছন্দ করি না। যদি 2বার বলতে হয় তো। জাঙ্কুক আর কিছু বলার আগেই তে ঠিক প্রথম দিনের মতোই জ্ঞান হারিয়ে জাঙ্কুকের বুকে পড়ল। জাঙ্কুক রাগে হাত মুষ্টিবদ্ধ করে চুলের গোছা চেপে ধরে তের মুখ বরাবর তাকালো। রেগে হিসিয়ে বলল, আমার কথা শেষ হওয়ার আগেই কেন আপনাকে জ্ঞান হারাতে হবে? জীবন জাঙ্কুক অর্ধেক কথাই থেমে যাওয়া পছন্দ করে না। জ্ঞানহীন অবস্থায় যা বলবো সেটা যদি সজ্ঞান অবস্থায় করেন তবে ভুগতে হবে, পরে দোষ দিতে পারবেন না। জীবন জাঙ্কুক এক কথা 2বার রিপিট করে না। কথাটুকু শেষ করে চুলের মুঠি আরও শক্ত করে ধরে আরও একটু কাছাকাছি এসে বলল, খবরদার আজকের পর আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। এরপর আমার আশেপাশেও যদি আপনার অস্তিত্বের ছিটে ফোটাও পাই তবে সেদিনই হবে আপনার শেষ দিন। একটু থেমে জাঙ্কুক আবারও বলল, আপনার উড়াউড়ির দিন শেষ। জীবন জাঙ্কুকের শিকলে বাধা যেহেতু পড়েছেন, মৃত্যুর পরেও আপনার রেহাই নেই। এদিকে জ্ঞানহীন তে এসবের কিছুই জানল না, শুনল না জাঙ্কুকের ঠান্ডা হুমকি। যে শুনলই না জাঙ্কুকের হুমকি, সে কিভাবে নিজেকে বাঁচাবে? আর জাঙ্কুক, সে তো এক কথা 2বার বলতে পছন্দ করে না। তো হিয়ার মিস, আজকের জন্য এতটুকুই থাক। গল্পটা কিন্তু অসাধারণ। যদিও আমার চ্যানেলের সবগুলা গল্পই আমার কাছে অসাধারণ। আমার কাছে অসাধারণ লাগলেই আমি কোনো গল্প তোমাদের সাথে শেয়ার করি। এই গল্পটাও সেম, আমার কাছে সেই ভালো লাগছে। আর তোমাদের কাছে আরও একটা জিনিস ক্লিয়ার করি। তোমরা অনেকে ভাবতেছো আর বলতেছো যে এটা প্রণয়ের অমল কাব্য সিজন 2। না, এটা প্রণয়ের অমল কাব্য সিজন 2 না, এটা অন্য আরেকটা গল্প। রাগী বুইরা জামাই যেহেতু এটার সাথে মানে নামের সাথে গল্পের মিল আছে, তাই আমি এটা সিজন 2 হিসাবে দিলাম। আর সবচেয়ে বড় কথা হইতেছে গিয়া, প্রণয়ের অমল কাব্য সিজন 2 আর সিজন 3 ওইগুলা হচ্ছে ইবুক। ইবুক ওইখান থেকে দেওয়া নিষেধ, মানে ইবুক ভার্সন আমরা ডাবিং করতে পারবো না, বা ইউটিউবে অন্য কেউই দিতে পারবে না। এটা অনেক কড়া করে মানা করে দেওয়া লেখকদের। আর তোমরা যদি কেউ ইবুক পড়তে ইচ্ছুক থাকো তাহলে প্রণয়ের অমল কাব্য বা রাগী বুড়া জামাই সিজন 1 এর মধ্যে যে কোনো পর্বের মধ্যে গিয়ে ডেসক্রিপশনে ক্লিক করলেই ওখানে প্রণয়ের অমল কাব্যর রাইটার মানে DRM সোহাগ ভাইয়ার আইডির লিঙ্ক দেওয়া আছে। ওইখানে ক্লিক করে তোমরা ভাইয়ার প্রোফাইলে গিয়ে ওইখান থেকে ইবুকের লিঙ্ক নিয়ে ইবুক মানে পড়তে পারো কিনে। তো যাই হোক, আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাইতে পারছি। এটা প্রণয়ের অমল কাব্য সিজন 2 না, আবার বলতেছি এটা অন্য একটা গল্প। আর এই গল্পটা এখনো মানে চলমান, মানে চলতেছে, এখনো শেষ হয় নাই।
আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আমি শুরু করে ফেলছি, কজ আমার অনেক ভালো লাগছে গল্পটা। এর লেগে আমি আর তোর শুইতে পারতেছিলাম না। তো এই গল্পের আসল নাম হচ্ছে আপনাদেরই আমি। আশা করি গল্পটা তোমাদের কাছে ভালো লাগতেছে। কমেন্টস করে জানাইবা কেমন লাগতেছে। যাই হোক, তাহলে আজকের জন্য বিদায় জানাচ্ছি। অনেক কথা বলছি, তাহলে জায়গা টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই, সারাঙ্গেও।